ইকো পার্কে সেলফি নয় এটা, ইকো পার্কে আইফেল টাওয়ারের সামনে এই গ্যাদারিং হচ্ছে সাইক্লিস্টদের, আর আমি ক্যামেরাম্যান, এদের সাথে ঘুরি, মাঝে মাঝে একটু ভিডিও করি। আর আচ্ছা, দাদার নামটা দেবাঞ্জন দেদা আমাদের মধ্যে এক্ষুনি এসে উপস্থিত হয়েছেন। আমরা ভীষণ খুশি, সবাই কংগ্রাচুলেট করেছে। কিভাবে করলে আরেকবার দেখাও। আচ্ছা, এই যে আরেকজন দাদা আছেন এখানে, বাকি সবাই আছে, সবাই এখন হাসি মুখে তাকিয়ে আছে, কিন্তু সবাই কংগ্রাচুলেট করেছে। আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস। আমার হাতটা উঠছে না এবার। তো এবার আমাদের একটু প্রোগ্রাম আছে। প্রোগ্রাম কি এক্ষুনি হবে বাকিটা? এক্ষুনি আমাদের বাকি প্রোগ্রামটা হবে। আচ্ছা, আমরা আছি ইকো পার্কের মধ্যে, আইফেল টাওয়ারের পাশে। আর এখানটায় হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। সেই লাগছে সকালবেলা, রোদটা একটু উঠে গেছে, একটু আগে রোদটা ছিল না, তো আরও ভালো লাগছিল। এখানে সিআরপিএফ লোকজন এসছে, কাকে নিয়ে এসছে আমি ঠিক জানি না, কিন্তু অনেকেই আসছেন সকালবেলা। জাস্ট ওয়াও! সকালবেলা কিন্তু জাস্ট ওয়াও লাগছে এখানে। তবে এই মুহূর্তে রোদ উঠে গেছে, আর একটু সকালে এলে একটু ভালো। আমাদের যে প্রোগ্রাম আছে, সবাই কংগ্রাচুলেট করা, এক্সপেরিয়েন্স শোনা। আমি বাদে করেছে আর কি। তো এখনো এসার এখানে আমি আর সৌম্যদীপ ছাড়া আর কেউ নেই এখানে এসার। তো বাকিরা হচ্ছে মানে প্রিপেয়ার করছে। ও বিষ্ণু আছে, বিষ্ণু কোথায় গেল? ওই তো, হ্যাঁ, বিষ্ণু তো এসে। আর তার সাথে হচ্ছে সবাই মোটামুটি সিটুসির জন্য প্রিপারেশান নিচ্ছে। আচ্ছা, দীঘা থেকে দার্জিলিং, এবং যেটা হচ্ছে এর যে পার্টগুলো আছে, যে চ্যালেঞ্জার এবারে অ্যাড হয়েছে বা ক্লাইম্বার, তাতেও অনেকে পার্টিসিপেট করছে। তো কীভাবে প্রিপারেশান নিতে পারে লং রাইডের জন্য, তুমি কীভাবে নিয়েছিলে তোমার জার্নি, আর এখানে স্পেশালি কী কী এক্সপিরিয়েন্স হয়েছিল, একটু গল্প আড্ডা আর কি, মিনিট 15। তো আচ্ছা দেখো, আমি এইভাবে গুছিয়ে বলতে মানে প্রিপারেশন নিয়ে আসিনি, যেরকম মনে হচ্ছে যেরকম বলছি। তো আমার জার্নিটা শুরু তো মোটামুটি তোমরা অনেকেই জানো, আমাদের কলকাতাতে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ফিল্ডটা আগে খুব ন্যারো ছিল, ঠিক আছে। রিকোয়েস্ট বা অ্যাসোসিয়েটেড আমরা যারা আগে করেছিলাম আলট্রা হিমালয়ান, সেটা দিয়েই মোটামুটি শুরু হয়েছিল। বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট, এখনও এক্সপেরিমেন্ট চলছে, এক্সপেরিমেন্ট কোনো শেষ হয় না। কিন্তু এক্সপেরিমেন্ট করতে করতে মোটামুটি আমরা একটা জায়গায় পৌঁছচ্ছি। যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমাদের এখানে, আমি সাইক্লিংয়ের কথাই বলছি। সাইক্লিংয়ে কলকাতাতে সেইভাবে সাইক্লিং প্র্যাকটিস করার মতো কোনো জায়গা নেই, মানে ফ্ল্যাট রোডে অ্যাকচুয়ালি সাইক্লিং প্র্যাকটিস হয় না, সোজা কথা। তো আমাদের এলিভেশন লাগবে, যে কোনো এলিভেশন জায়গায়, যেটা আমাদের খুব বেসিক এখানে লোকজন করার চেষ্টা করি আমরা, যে কোনো ফ্লাইওভারে। তো সেই জন্য আমার যেটা মেন টার্গেট ছিল যে সাইক্লিং ইমপ্রুভমেন্টটাই হয় এলিভেশনে, সেই জন্য আমি ইনডোর ট্রেনিংটাই মেনলি প্রেফার করি। প্লাস হচ্ছে আমার একটু ওয়ার্ক রিলেটেড প্রেশার যেটা আছে, সেটার জন্য আমার আউটডোরটা রেগুলার করা খুব একটা হয় না। আর সত্যি কথা বলতে আউটডোর সাইক্লিংয়ে যদি ইমপ্রুভমেন্ট করতে হয়, ফ্ল্যাট আউটডোরে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি এলিভেশন আউটডোর থাকে তাহলে ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু আদারওয়াইজ এলিভেশন মাস্ট। তো সেটার অল্টারনেটিভ হয়তো হতে পারে কোনো কোথাও ট্রাভেল করে, হয়তো রোজ তো হবে না, সেটা ডেফিনেটলি প্রত্যেক সপ্তাহে হবে না, সেটা হয়তো 2 মাসে একবার বা 3 মাসে একবার করে যদি কোথাও একটা কাছাকাছি আইদার পুরুলিয়াতে বা শিলিগুড়িতে যদি প্র্যাকটিস করা যায়, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, এবার সবচেয়ে ইজি অল্টারনেটিভ যেটা, সেটা আমাদের হচ্ছে যে একটা ইনডোর ট্রেনার কিনে বাড়িতে প্র্যাকটিস করা। এবার এটা ছিল আমার বেসিক প্রিপারেশন। তার সাথে কিছু রুটিন ফলো করা, যেগুলো স্ট্যান্ডার্ড সাইক্লিংয়ের যে ওয়ার্কআউটগুলো হয় সেগুলো প্র্যাকটিস করা। যেমন এখন একটা খুব মিথ চলছে যে 90-10 বা 80-20 হচ্ছে জোন টু 80, আর 20% হচ্ছে থ্রেশহোল্ড, অ্যানারোবি, এগুলো। তো সেগুলো আমার মনে হয় কিছুটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক্যালি 90-10 বা 80-20 ডিপেন্ড করে যারা উইকলি মিনিমাম 15 থেকে 20 ঘন্টা ওয়ার্কআউট করে তাদের জন্য, প্র্যাকটিস করে তাদের জন্য। কারণ আমরা যারা উইকলি, আমার মানে যখন আমি প্র্যাকটিস ফুল ফেজে আছি, তখন
আমার 11-12 ঘন্টা হচ্ছে উইকলি হতো। আদারওয়াইজ আমার প্র্যাকটিস হচ্ছে উইকলি হয়তো 7 ঘন্টা, 6.5 থেকে 7 ঘন্টা। সো অত কম ভলিউমে 80-20 জোন টু ট্রেনিংয়ে কোনো লাভ হয় না। হ্যাঁ, তো মানে উইকলি মানে ওই জোন টুর যে বেসটা তৈরি করা সেটা হয় না যদি সিরিয়াসলি সাইক্লিংটা ইমপ্রুভমেন্ট করতে হয়। আর ঠিক আছে, সেটা আমার আমি একজন কোচের আন্ডারে প্র্যাকটিস করি, তো তিনি কিছু ইয়ে দেন আর কি। তাছাড়াও আমি আমার নিজের মতো করে কিছু টুকটাক মডিফিকেশন করি। আর প্লাস যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েট ট্রেনিং করা, ওয়েট ট্রেনিং। এবং সেটা নট জাস্ট মানে আপার বডি বা নর্মাল, আমরা যারা অনেকে যারা আমরা অ্যাক্টিভিটি শুরু করেছি জিম থেকে, জিমের ট্রেনার যারা আছে তাদের কথা শুনে, কিন্তু ডেফিনেটলি জিমের ট্রেনারের সাথে সাইক্লিং ট্রেনিংয়ের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তো আমাদের সেটা অন্যরকম একটা, মানে আমি লিটারালি এর আগে আমি পিভিপি করেছি, তখন আমার একটা ফিলিং ছিল, আমি বলছি যে পিভিপি থেকে আমি অন্তত পক্ষে আরও 20 থেকে 25% আমার ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এই ইমপ্রুভমেন্ট আমি চাই যে এরপরে নেক্সট ইয়ারে বলবো যে আরও আমার কোরিয়ার থেকে আরও ইমপ্রুভমেন্ট হয়েছে। এই ইমপ্রুভমেন্টটা আমাকে করে যেতে হবে এবং আমাকে প্রত্যেক মুহূর্তে আমাকে বুঝতে হবে যে আমার নিজের কোথায় কোথায় গ্যাপ থাকছে, সেগুলো কী করে ইমপ্রুভ করা যেতে পারে। আমার যেটা মেন প্রবলেম পিভিপিতে, এবং তার আগের বছর এলইএল কমপ্লিট হয়েছিল, কিন্তু মেন প্রবলেম ছিল যে দুবারই হচ্ছে ইনজুরি হয়েছিল। তো তারপরে আমি প্রচুর পরিমাণে মানে ওয়েট ট্রেনিং আমি অ্যাড করি। ওয়েট ট্রেনিংয়ে বিভিন্ন রকম ফর্ম আছে, বডি ওয়েট ট্রেনিং আছে, ব্যান্ড ওয়েট ট্রেনিং আছে। আমি একদম পিওর স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ডাম্বেল বারবেল নিয়ে ওয়েট ট্রেনিং, সেগুলো আমি মেনলি করেছি। আর ইন্টারনেটে প্রচুর সাইক্লিং স্পেসিফিক ওয়েট ট্রেনিং আছে, সেগুলো যদি সেরকম হয় আমি মানে শেয়ার করে দেবো কিছু কিছু। আমি 4-5টা ভিডিও ফলো করেছি, তারপরে সেগুলোকে নিজের মতো করে নিজের আইডিয়া মতো সেগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করা, হ্যাঁ, এরকম করে করেছি। উইকলি 2 দিন হলে ভালো হয়। আমার পক্ষে সেটাও হচ্ছিল না করা, কারণ ইমিডিয়েটলি সাইক্লিং করলাম, সঙ্গে সঙ্গে ওয়েট ট্রেনিং করলাম, বা ওয়েট ট্রেনিং করলাম সঙ্গে সঙ্গে সাইক্লিং করলাম, সেটা করাও ঠিক না। দুটোর মাঝখানে অ্যাটলিস্ট 12 ঘন্টার গ্যাপ থাকা উচিত। বডি রিকভারি হবে, তবেই হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে। মানে রিকভারি ছাড়া কোনোদিন ইমপ্রুভমেন্ট হয় না। হ্যাঁ, আর তার জন্য হচ্ছে মিনিমাম একটা দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার আছে। ঘুমটাও যদি না হয় না, ঠিক আছে, সকালবেলা উঠে পড়লাম, কোনো ব্যাপার না, করে ফেলছি, আমার তো কিছু অসুবিধা হচ্ছে না, এটা করলে কোনোদিন হবে না। বডি রিকভারি দরকার। তো আমার যেটা হতো মোটামুটি 3 দিন, 2 উইকে পার 2 উইকস 3 দিন, এই আমার মোটামুটি মানে ওয়েট ট্রেনিংয়ের রুটিনটা ছিল। এবং যখন করব, হ্যাঁ, যে সময়টা করছি একটা মোটামুটি 45 মিনিটসের ভালো একটা স্ট্রেচে মানে ওয়ার্কআউটটা করা, যাতে আমি বডি ফিল করতে পারি। কারণ অনেকে বলে যে ওই সাইক্লিংয়ের প্রচুর ইউটিউব ভিডিও আছে, সাইক্লিং যারা ওয়েট ট্রেনিং করা উচিত তারা কখনোই হচ্ছে 60% 70% RPR নাকি একটা বলে, যেটা মানে আমার বডি মানে রিপিটেশন, যেটা মানে রিপিটেশনের যে থ্রেশহোল্ড, সেটা যদি 100 হয়, তাতে আমার যদি মাসেল পুরোপুরি হচ্ছে হয়, ছেড়ে দেয়, তার এই 60% অবধি নাকি করা উচিত, এটা বলেছে। মানে আমি যদি ম্যাক্সিমাম 10টা আমার করা সম্ভব, তাহলে 6টা করবো, এটা বলে। কিন্তু আমি সেটা করিনি, আমি একদম 6টা মানে 10টা যদি নেয় বডি, তাহলে হচ্ছে 8টা করে বা 9টা করে নেওয়া। হ্যাঁ, তার মাঝখানে জিম ট্রেনার সবসময় বলবে যে 20 সেকেন্ড নেবেন, রেস্ট নেবেন। আমি প্রত্যেকটা সেট করার মাঝখানে কমপক্ষে 2 মিনিট রেস্ট, 2 থেকে 3 মিনিট রেস্ট। মানে আমি 45 মিনিট ওয়ার্কআউট করছি, কিন্তু করছি হয়তো 6টা ডিফারেন্ট এক্সারসাইজ বা 5টা ডিফারেন্ট এক্সারসাইজ, মাঝখানে প্রচুর গ্যাপ দিয়ে করছি, যাতে ওই একটা এটা করলাম, তারপরে যেন রিকভারিটা হয়, পরের আমি এটা ধরি, পরের ওয়ার্কআউটটা ধরি। তো যাই হোক, মানে এই জিনিসগুলো আমার কাছে প্রচণ্ড হেল্প করেছে। আর যেটা ভীষণ হেল্প করেছে সেটা হলো স্ট্রেচিং জিনিসটা আমরা বেশিরভাগই হচ্ছে করি, ইগনোর করি। মানে আমি নিজেও করতাম একসময়, আমার নিজেরও ধারণা ছিল যে স্ট্রেচিং, কিন্তু আমি গত 5-6 মাস ধরে আমি রেগুলার, মানে একদম রেগুলার, মানে আমি সাইক্লিং করি বা না করি, সপ্তাহে 7 দিন অ্যাটলিস্ট 6 দিন স্ট্রেচিং করবই করব। হ্যাঁ, এবং সেটা হতে পারে সাইক্লিং করে উঠলাম, বা হতে পারে যে সাইক্লিং করার 10 ঘন্টা 12 ঘন্টা পরেও করলেও অসুবিধা নেই। কিন্তু স্ট্রেচিংটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সাইক্লিং স্পেসিফিক স্ট্রেচিংটা করতে পারলে বেটার হয়, কারণ সাইক্লিংয়ের কিছু মাসেল যেগুলো আছে, সেই মাসেলগুলোকে বেশি ইম্পর্টেন্ট এনগেজ করতে হবে। তো এটাতে আমার যেটা হয়েছে, আমি নিজে ফিল করেছি, যারা খুব স্ট্রং আর কি, ফিজিক্যালি খুব স্ট্রং,
ফ্ল্যাট রোডে তারা খুব ভালো মানে পারফর্ম করছে, কিন্তু এলিভেশনে আমি তাদের ডাবল স্পিডে আমি বেরোতে পারছি, কারণ এলিভেশন স্পেসিফিক মাসেলটা ডেভেলপ করাই হচ্ছে সাইক্লিংয়ের মেন উদ্দেশ্য। মানে যে কোনো জায়গা, আজকে আমাদের কলকাতাতে শুধুমাত্র আমরা এলিভেশনটা নেই বলে আমরা এখানে হয়তো ফিল করি না যে এলিভেশন একদম ডিফারেন্ট মাসেল ইউজ হয়। এলিভেশনে হচ্ছে যে মাসেল ইউজ হচ্ছে, ফ্ল্যাট রোডে হচ্ছে অন্য মাসেল ইউজ হবে। তো তার ফলে দুটো প্র্যাকটিস করার সময় দুটো মিক্স আপ করে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, এবার মানে কোস্ট টু প্রেস্টের সময় দেখেছিলাম, মানে এর সময় শিলিগুড়ি অবধি একসাথেই যাচ্ছি দুজনে খুব ভালো স্পিডেই যাচ্ছি। তারপরে শিলিগুড়ি থেকে যে ক্লাইম্বটা স্টার্ট করলো দেবাঞ্জন দা, মানে সেই সময় দেখেছিলাম মানে কিছুতেই আর ধরতে পারছি না, মানে হার্টবিট আমার 170-80 চলে যাচ্ছে দেবাঞ্জন দাকে ধরতে গিয়ে। তার মানে ঠিক আছে, দেবাঞ্জন দার কিন্তু তখন 130-40 হার্টবিটেই চলছে। হ্যাঁ, আবার ডেভেলপ হার্টবিট বেশি নেই, আর আমি কখনোই হাই হার্টবিটে চালাই না। তারপরে ছাড়তে হলো যে ঠিক আছে, এটা প্র্যাকটিস করেছে, ডেভেলপ করেছে। তো যেটা বলছিল যে মানে এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে কোনো জায়গাতে গেলেই সব জায়গায় হচ্ছে প্রচুর আপ ডাউন রোলিং টেরেন, মানে ইন্ডিয়াতেও আর কি। এটা শুধু কলকাতার আশেপাশে পুরো ফ্ল্যাট, মানে একমাত্র ফ্লাইওভারগুলো ছাড়া আর কিছু পাওয়া যায় না। হ্যাঁ, তো তার ফলে যেটা হচ্ছে যে আমি কখনোই ডিসকারেজ করবো না কলকাতাতে তোমাদের বিআরএম করো না, লং রাইড করো না, ডেফিনেটলি করবে। কলকাতা ছাড়া আর কোথায় করবে? কলকাতাতে তোমাদের বাড়ি, সুতরাং কলকাতাতে করতেই হবে। যেটা আমি সাজেস্ট করবো সবসময় যে আইদার যদি সম্ভব হয় ইনডোরে প্র্যাকটিস করা, হ্যাঁ মানে কলকাতায় রাইড করো, আউটডোর ঠিক আছে, ইনডোর প্র্যাকটিসটা করতে পারো। আর যদি ইনডোর প্র্যাকটিসটা যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট 2 মাস বা 3 মাসে একবার করে গিয়ে একটা শিলিগুড়ি বা পুরুলিয়া। শিলিগুড়িতে আমাদের একটা সেট আপও হয়েছে, যে কেউ সাইক্লিং করতে প্র্যাকটিস করতে যেতে চাইলে ওখানে সাইকেলও ব্যবস্থা হয়ে যাবে, থাকার ব্যবস্থা হয়ে যাবে। সো ইউ ক্যান ডু দ্য এলিভেশন প্র্যাকটিস। যাচ্ছি তো রেগুলার। আর সবসময় মানে এইটা মাথায় রাখতে হবে, লং ডিস্টেন্স সাইক্লিং মানে হচ্ছে আমি ওই 170-80 হার্টবিটে চালাবো সেটা নয়, মিক্স করে সবসময়। আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, তুমি স্লিপ কি করে ম্যানেজ করেছো ওই 4 দিনে? মানে স্লিপ ডিপ, দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের 4 দিন কন্টিনিউ চালানো। 4 দিন কন্টিনিউ চালানো বলতে আমি ওই কোরিয়ার পুরো গল্পটাতে আসবো, তো একটু ডিফিকাল্ট ছিল আমি ওটা আসছি কোরিয়ান গল্পের আগে। দেবাঞ্জন দা অনেকগুলো জায়গা, মেন ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমরা ইগনোর করি সেগুলো বলেছে। স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেচিং, রিল্যাক্সেশন, এগুলো দরকার। কিন্তু তার আগে হচ্ছে দেবাঞ্জন দা নিজে কিন্তু প্রায় 10 বছর ধরে সাইক্লিং করছে, মানে এন্ডুরেন্স বেস কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। তারপরে এলিভেশন ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেচিং এগুলো করছে। সো একটু পেশেন্সও রাখতে হবে। নিউ কামার্সরাই যদি একদম এসে যদি মনে করে যে পুরোপুরি স্ট্রেংথ ট্রেনিং, স্ট্রেচিং দিয়ে পুরোটা করে ফেলবে, এগুলো দরকার, খুবই দরকার ইনজুরি প্রিভেন্টের জন্য, পারফরমেন্স বাড়ানোর জন্য। কিন্তু এন্ডুরেন্স ট্রেনিংটা কিন্তু রেগুলার যারা নতুনরা আছো, যারা সবে স্টার্ট করছে সাইক্লিং, তারা কিন্তু একটু ফোকাস রাখতে হবে যে রেগুলার যেন রাইডটা হয়, আউটডোর হোক ইনডোর হোক, যেন রেগুলার রাইডটা হয়। আর উইকলি ভলিউম একটা মিনিমাম মেনটেন করতে হবে। এই ইনিশিয়াল এই যে এন্ডুরেন্সটা আছে, স্ট্যামিনাটা আছে, সেটা রেডি করার জন্য। আর যদি তোমরা দেখো, 2 রকমের ট্রেনিং হয় মোটামুটি। একটা হচ্ছে রেস ট্রেনিং, সেটাকে আমি বলবো মোটামুটি রেসের 8 উইক আগে থেকে রেস প্র্যাকটিসটা শুরু হবে। অ্যাকচুয়ালি লাস্ট 8 to 1 0 উইকে একদম ভলিউম লো হয়ে যাবে, ঠিক আছে? তো তার আগে যেটা হবে সেটা হচ্ছে তোমার বেস ট্রেনিং। হ্যাঁ, তো ওটা ওই ট্রেনিংটা সবচেয়ে ভালো হয় সপ্তাহে 5 দিন করা। তার মধ্যে ওই আর কি 2 দিন করলে একটা ব্রেক, 3 দিন করলে আর একটা ব্রেক। হ্যাঁ, এইভাবে মাঝখানে একদিন ব্রেক দিতে হবে। আর একদিন মানে যে দিনটা ব্রেক আছে, যে দিনটা রেস্ট ডে আছে, সেদিনটা কিন্তু কমপ্লিট রেস্ট ডে, সেদিন কিন্তু কোনো অ্যাক্টিভিটি নয়। হ্যাঁ মানে হ্যাঁ, আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা, মানে ওয়ার্ক মেনটেন করা সেটা ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি আমরা যেন কোনোভাবে নিজেকে এক্সস্ট না করি। আচ্ছা, এবারে বলছি কোরিয়ার গল্পের আগে না, কোনো ট্রেনিং না। স্ট্রেচিং মানে স্ট্রেচিংটা অবশ্যই, স্ট্রেচিংটা তো ট্রেনিং নয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সুইমিংও হচ্ছে তুমি কখনোই হচ্ছে একদম লো ইয়েতে, হার্ট রেটে লো এক্সজশন তুমি হচ্ছে সুইমিং করবে। যদি সুইমিং করো ওই রকম, মানে কখনোই আমি রেস বেসে হচ্ছে সুইমিং করবো, মানে ওটা ভেসে রিল্যাক্স করার মতো, রিল্যাক্স করার মতো, রিল্যাক্স জাস্ট ওয়াক করলেও হচ্ছে খুব স্লো ওয়াক। আমি এখনো ট্রেনিং ডেভেলপ করার ফেজে রয়েছি, মানে ওই যতটা ডেভেলপ করেছেন ততটা কিভাবে জন্টু আমার সেটা হচ্ছে
বেসিক্যালি জোন 2 ডেভেলপ বলতে কিছু না, জোন 2 মানে হচ্ছে যে আমরা স্লো পেসে আমি কতটা মানে কন্টিনিউ করতে পারবো। তো নাম্বার 1 হচ্ছে যে আমার এক্সজশন ফিলটা কম হবে, নাম্বার 2 মানে ডেফিনেটলি হার্ট রেটও কম হবে, এবং সেইটাকে একটা মডারেট পেসে কন্টিনিউ করতে হবে। মানে আমি কথা মানে এক্সাম্পল বলছি, আমি জোন 2 করছি, আমার মোটামুটি রোড সাইক্লিংয়ে রোডে যদি আমি জোন 2 করি, আমি অ্যাপ্রক্সিমেটলি পাওয়ার আউটপুট আমার হয়, আমার যদি আমার অ্যাকচুয়ালি এখন গিয়ে হচ্ছে 215 মতো ইয়ে কী বলে পাওয়ার আউটপুট হচ্ছে, হ্যাঁ ওইটা। সেখানে আমার জোন 2 করলে আমার ওই 125 130 ম্যাক্সিমাম। সেটাতে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে হার্টবিট যেন কখনোই আমার 55% 60%-এর ওপর যেন না যায়। তো সেক্ষেত্রে আমার মোটামুটি আমার টার্গেট থাকে হচ্ছে 110 115-এর মধ্যে হার্টবিট। তোমাদের হয়তো একটু বয়স যদি যাদের কম আছে আর একটু হার্টবিট তোমরা ইয়ে করতে পারো। আমার যেহেতু 175 হচ্ছে আমার থ্রেশহোল্ড হার্ট রেট, সুতরাং আমার সেক্ষেত্রে ওটাকে মেনটেন করতে হয়। আর সবসময় হচ্ছে এন্ডুরেন্স এক্সারসাইজ মানেই হচ্ছে তুমি কম হার্টবিটে কতটা তুমি পেস দিতে পারছো। তো আমার সেক্ষেত্রে ফ্ল্যাট রোডে আমার মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড আসে জোন 2 রাইডে 23 24 25। হ্যাঁ, যদি মানে আমি বলছি কোনো টেলউইন্ড হেডউইন্ড সেরকম কন্ডিশন যদি না থাকে, 24-25 ম্যাক্সিমাম জোন 2-তে। ওয়্যারএজ যারা খুব হাইলি ট্রেন্ড, মানে আমি বলছি যারা টপ লেভেল এলিট লেভেল সাইক্লিস্ট, তারা হচ্ছে জোন 2 মেনটেন করতে পারে হচ্ছে 32-35 এই রেটে হচ্ছে জোন 2 মেনটেন করতে পারে। তো সেটাই ইম্পর্টেন্ট। মানে অ্যাভারেজ বলছেন না ইনস্ট্যান্টেনিয়াস? অ্যাভারেজ মানে সে তার 60% HRM এ তার মানে HRA তার সে কোন পেসটা মেনটেন করতে পারে ফ্ল্যাটে উইদাউট হেডউইন্ড উইদাউট টেলউইন্ড, সেটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজ। তো এটাই হচ্ছে ব্যাপার যে আমি লো হার্ট রেটে ছায়াটা আছে এখানে বড্ড রোদ। আমরা এটি শিফট করে যাচ্ছি, এখানে রোদ প্রচন্ড মানে লাগছে গায়ে। এখন বাজে হচ্ছে 6:45, আরও 15 মিনিট তো এই প্রোগ্রামটা চলবে। এই যে প্রচুর জন সাইকেল নিয়ে আসে, এখানে সাইকেল চালায়, দৌড়োয়। ইকো পার্কে সকালবেলা একটা অন্যরকমই একটা পরিবেশ। এই যে যোগা, এ তো কেক এসে গেছে। গুড মর্নিং স্যার। आइए मिसल दा, आइए राहुल जी आइए, उनका भी थैंक यू मैनी कांग्रेचुलेशन। हैट्स ऑफ टू 1200 किलोमीटर 13,600 मीटर एलिवेशन, यानी कम से कम अगर यानी कोई अगर रनिंग कर रहा है तो कम से कम वो 300 किलोमीटर रन कर रहा है, तब जाके 1200 किलोमीटर का दैट टू इन 84 इक्विवेलेंट टू 200 किलोमीटर। हाँ 200 किलोमीटर है सर, 200-300 किलोमीटर है रनिंग। এনিওয়ে আচ্ছা, আর একটা লোকজনের কোয়েশ্চেন এসছে যে ফুড নিয়ে হচ্ছে কি করে মানে আমি নিউট্রিশন আর সবার পক্ষে তো অনেক খরচ করা এটা পসিবল নয়, না না সেটা মানে ডেফিনেটলি বেশি এক্সপেন্সিভ তো সবার পক্ষে সম্ভব না। একটু ব্যালেন্স ডায়েট একটু মিডিয়াম রেঞ্জে কিরকম ভাবে হতে পারে? হ্যাঁ, মানে আমরা যারা অ্যাডভেঞ্চারে আছি আমাদের সবসময় টার্গেট হচ্ছে আমরা কিভাবে মানে লো কস্টে ম্যানেজ করবো, কারণ যত লো কস্টে করবো তত নাম্বার অফ অ্যাডভেঞ্চার আমরা বেশি করতে পারবো। একদমই তাই। সাস্টেনেবিলিটি বাড়ে। হ্যাঁ, তো যাই হোক, যেটা আমার এমনিতে রেগুলার প্র্যাকটিস সেটা হচ্ছে যে নর্মাল খাওয়া দাওয়া খেয়েই, খুব একটা কিছু স্পেশাল ডায়েট আমি করে কিছু করিনি। হ্যাঁ, মানে ডিপেন্ড করছে যে আমি যেদিন হাই ভলিউম ট্রেনিং করছি সেই দিন হচ্ছে একটু কার্বসটা বেশি খাবো, আর যেদিন আমার লো ভলিউম আছে সেদিন জাস্ট রেগুলার খাওয়া দাওয়া, আমার কোনো খাওয়া দাওয়া এক্সট্রা কিছু ছিল না। হ্যাঁ, তবে কি প্রোটিনটা বেশি করে খেতে হবে। হ্যাঁ, প্রোটিন ওই আমি অলমোস্ট রেসের লাস্ট 2 মাসে অ্যারাউন্ড 2 গ্রাম পার বডি ওয়েট ওই হিসেবে 2 গ্রাম পার বডি ওয়েট তো খেতে প্রোটিন ডাস্ট কি? না না না,
সব মিলিয়ে মিশে। প্রোটিন কখনো একটা ফর্মে প্রোটিন খাবে না, মানে প্রচুর চিকেন খেয়ে নিলাম সেটাও নয়, প্রচুর ফিশ খেয়ে নিলাম সেটাও নয়, সব মিক্স করে। ডিম খাবো, দুধ খাবো, ফিশ নেবো, প্রোটিন পাউডার নেবো, মানে সব কিছু মিক্স করে করে একটা ব্যালেন্স করতে হবে। প্লাস নাটস নিতে হবে, নাটসের প্রচুর প্রোটিন আছে, সব মিলিয়ে। তো এইসব আর কি। তো এটা হচ্ছে রেগুলার ছিল। আর ডেফিনেটলি আমার টার্গেটটা ছিল, যেহেতু এলিভেশন বেশি ছিল, আমার টার্গেট ছিল যে বডি ওয়েট কম রাখতে হবে। বডি ওয়েট কমানোর জন্য যেটা করতে হয়েছে, আমার প্রচুর জোন টু ট্রেনিং অ্যাড করতে হয়েছে। সেটা হচ্ছে সব থেকে ইজি উপায় বডি ওয়েট কমানোর জন্য, কারণ আদারওয়াইজ তো আমি খাওয়া কমাতে পারবো না, হ্যাঁ আমাকে তো মিনিমাম লাগবে। তো আমার মোটামুটি তাতে লাস্ট 2 মাসে 5 কেজি মতো ওজন কমে গেছিলো। অবশ্য আরও একটা ব্যাপার ছিল, তার আগে আমি ক্রিয়েটিন নিচ্ছিলাম, ক্রিয়েটিনের জন্য আমার বডি ওয়েট বেড়ে গেছিলো। ক্রিয়েটিনটা বন্ধ করে তারপরে ওয়েট ট্রেনিং প্লাস জোন টু ট্রেনিং করার জন্য কমেছে ব্যাপারটা। মোটামুটি ইনডোরে আমি মানে উইকলি যেটা উইকেন্ড যেটা আছে, সেটা উইকেন্ডে প্রায় 8 ঘন্টা আমার প্র্যাকটিস ছিল। মানে শনিবার দিন 3 ঘন্টা, রোববার দিন 5 ঘন্টা এরকম করি। এবং ইনডোরে 8 ঘন্টা, দুদিনে মানে 5 ঘন্টা ট্রেনিং, মানে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এটা না বোরিংয়ের ব্যাপার নয়, মানে শুধু বোরিং নয়, মানে ইনডোরে সবচেয়ে বড় আউটডোরে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমি একটা মানে ওপেন এনভায়রনমেন্টে আছি, আমার বডি তাড়াতাড়ি হাওয়া টাওয়া আছে, আছে, এটাতে আমাদের রিকভারিটা বেটার হয়। এখানে তো হ্যাঁ সেটাই। তো এনিওয়ে, তো এই ছিল। এবার রেসের সময় সেটা হচ্ছে একটা পুরো সেপারেট পুরো চ্যাপ্টার। রেসে আমি অত প্রোটিন খাই না, ডেফিনেটলি আমার খাওয়া সম্ভব না, কিন্তু 0 প্রোটিন করলেও ঠিক না। হ্যাঁ, তো এবারে যেটা আমার হয়েছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে কোরিয়াতে ঢুকছি, কোরিয়া গল্পটাতেই। সেটা হলো যে এবারে কোরিয়াতে যখন স্টার্ট করছি তখন হচ্ছে আমি কোরিয়ার লোকজন কাউকে চিনি না, অ্যাবসলিউটলি একজনকে চিনি না। ওদের অর্গানাইজার যারা আছে, মানে আমার ধারণাই ছিল না খারাপ অর্গানাইজেশন এত খারাপ লেভেলে হতে পারে। তো আমরা এখানে অভ্যস্ত হচ্ছে কলকাতা বিআরএম এর কালচারে আমরা অভ্যস্ত। হ্যাঁ, তারপরে C2Cতে অ্যাড হয়েছে গত দুটো সিজন ধরে, নেক্সট 3rd সিজন আছে। এখানে আমরা যে ধরনের সাপোর্ট পাই, ঠিক আছে, কলকাতা বিআরএমে আমরা সবাই জানি যে যারা কলকাতার বাইরে বিআরএম করেছে তারা আমরা সবাই জানি কলকাতা বিআরএমের সাপোর্টটা একটু কম। এখানে কস্টটা কম, আবার সাপোর্টটাও কম, কিন্তু সেই সব ছাপিয়ে গিয়ে অন্য লেভেলের। মানে ওরা হচ্ছে জাস্ট তোমাকে একটা জিপিএস ফাইল দিয়ে দিয়েছে, ফাইল দিয়ে ঘুমোচ্ছে ওরা। জাস্ট কোনো সাপোর্ট নেই, কোনো মোবাইল নাম্বার নেই, কিছু নেই। আমি বহুবার ওদের রিকোয়েস্ট করেছি, আমি অ্যাজ আ আউটসাইডার মানে ফরেনার উইদাউট এনি নলেজ অফ কোরিয়া, আমি এখানে আমার পক্ষে একটু ম্যানেজ করা ডিফিকাল্ট হচ্ছে। আমি জাস্ট রেসের আগের দিন হচ্ছে আমি ওখানে ঢুকেছি, তো আমার এক্সপ্লোর করারও সময় ছিল না যে কোরিয়াতে কি। আমি 4-5 দিন আগে ঢুকলে একটুখানি এক্সপ্লোর করতে পারতাম। তো ওই সাইকেল চালাতে চালাতে আমি ওদের প্রথম জানতে পারছি যে ও আচ্ছা, এদের কিছু স্টোর আছে আমাদের যেরকম স্পেন্সার বা মোর বা এরকম টাইপের আছে। ওটা যেমন আমাদের কলকাতাতে মেনলি কলকাতাতেই আছে, কলকাতার বাইরে মানে খুব কম সংখ্যায় আছে, ওখানে ওটা প্রচুর পরিমাণে আছে। এবার সিটির ভেতরে একটু সাইজে একটু বড়, আর সিটির বাইরেগুলো একটু ছোটো। এইটা মোটামুটি পুরো রুটটাতে 1200 কিলোমিটারে প্রত্যেক 30 কিলোমিটার 40 কিলোমিটারে একটা করে এরকম স্টোর পেয়েছি। হ্যাঁ, কোথাও কোথাও 15-20 কিলোমিটার ডিস্টেন্সেও ছিল। তো যাই হোক, ওই স্টোরগুলো হচ্ছে একটা বড় বাঁচিয়েছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ওই স্টোরগুলোতে তো আমি পাচ্ছি রেডিমেড ফুড, মানে যেগুলো হচ্ছে আমি একদমই অ্যাভয়েড করতে চাই, প্যাকেজ ফুড। মানে কোরিয়াতে কী হয়েছে, কোরিয়ার কালচারটা বুঝলাম, সেটা হচ্ছে কোরিয়া একটা মানে এমন একটা দেশ যেখানে ওয়ার্ক এথিক্স ইজ অলমোস্ট অ্যাট দ্য ভেরি টপ লেভেল। মানে আমাদের এখানে আমরা ওয়ার্ক এথিক্স নিয়ে যতটা না মাথা ঘামাই, ওদের ওখানে লোকজন ভীষণ সিরিয়াস, এবং ওখানে দিনে 15-16 ঘন্টা কাজ করা হচ্ছে খুব রেগুলার নর্মাল ব্যাপার। তো ওদের কি হয়, ফ্যামিলি লাইফ হোক বা বাড়িতে রান্নাবান্না করা, এগুলোর হ্যাবিটটা খুব কম। মানে খুব কম বলতে মোটামুটি আমরা এখানে যদি আমাদের এই ধরনের কালচারে অভ্যস্ত মেবি একটা মানে 5-10% লোকজনের, ওখানে মোটামুটি 60-70% লোকজনেরই হচ্ছে বাইরে খাওয়ার উপরে ডিপেন্ড করে আছে ওরা। হ্যাঁ, তো তার ফলে যেটা হয় যে শপিং মলগুলোতে বা ওই স্টোরগুলো, যে কনভেনিয়েন্স স্টোর যেগুলো হয়, সেগুলোতে প্রচুর পরিমাণে ওই প্যাকেজ ফুড পাওয়া যায়। কিন্তু সেই প্যাকেজ ফুডগুলো যেটা সমস্যা, সেটা হচ্ছে কোরিয়ান লোকজনদের হচ্ছে
স্পেসিফিক্যালি কোরিয়াতে এটা, যেটা বাইরের জাপানিজ বা চাইনিজরাও হচ্ছে এই কমপ্লেনটা করছে, সেটা হচ্ছে কোরিয়ানরা প্রচুর স্পাইসি খাবার খায়। আচ্ছা এটা সাউথ কোরিয়া তো, নর্থ কোরিয়া নিশ্চয়ই না? না না। সে অবশ্যই সব তো প্রচন্ড স্পাইসি, কোরিয়ান যে ম্যাগিগুলো বিখ্যাত স্পাইসির জন্য। হ্যাঁ স্পাইসির জন্য। যদিও এখানে কোরিয়ান খাবারের সাথে ওখানে গিয়ে দেখলাম যা হয় আর কি, মানে চাইনিজ খাবার আর চায়নাতে গিয়ে চাইনিজ খাবারের মধ্যে যেরকম আকাশ পাতাল পার্থক্য সেরকমই আর কি। কিন্তু তাহলেও মোটামুটি মানে ওখানে প্রচণ্ড স্পাইসি। তো মানে একটা ছোট্ট এক্সাম্পল বলছি, আমি তখন বোধহয় 9 নম্বর বা 10 নম্বর চেক, না না 9 নম্বরে ইয়েতে নামমনে গিয়ে খিদে পেয়েছে দুপুরবেলা, তখন হয়তো 12:30 1টা বাজে। আমি বললাম ঠিক আছে কিছু একটা লাঞ্চ খাচ্ছিলাম না অনেক, রেস স্টার্ট করার আগে ওরকম কিছু খেয়েছি একবার। জানি ওদের যে এরকম প্রসেসটা হচ্ছে যে প্যাকেটের মধ্যে দুটো পার্ট আছে, একটা ওপরে পার্টে একটা রাইস মতো আইটেম থাকে, যদি রাইস নিই ওরা বেশিরভাগই রাইস খায়, মানে নুডলস কম খায়। হ্যাঁ তো রাইস আছে, তো রাইসটা প্যাকেটটা মানে রাইসটা আলাদা প্যাকেট, ওটা হচ্ছে মেইন প্যাকেটটা, তার উপরে রাইসের প্যাকেটটা বসানো থাকে, তার মাঝখানে হচ্ছে বাকি জিনিসগুলো গোজা আছে। তো আমার যে আইটেম, আমি যদি বিফ খাচ্ছি বা ফিশ খাচ্ছি বা চিকেন খাচ্ছি, সেই চিকেনের আইটেমটা প্যাকেট করে ভেতরে ঢোকানো, তার সাথে একটা চামচ স্ট্যান্ডার্ড, আর তার সাথে ওরা একটা সি উইড জাতীয় একটা জিনিস খায়, গিম বলে যেটাকে, ওটা ভীষণ পপুলার, খেতে খুব ভালো। তো ওই সব জিনিসপত্রগুলো প্যাকেট করে রাখা আছে এখানে, ম্যাগির মধ্যে প্যাকেট থাকে ওরকম টাইপের। এবার ওটাকে খুলে রাইসের প্যাকেটটাকে হালকা একটুখানি খুলে মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভে 2 মিনিট মাইক্রোওয়েভ করতে হবে। তারপরে 10 সেকেন্ড হচ্ছে ওই যেটা চিকেন বা ফিশ হয় যেটা হয় সেটা 10 সেকেন্ড করতে হবে, করে দুটোকে মিশিয়ে দিয়ে সস যা দেবে, গিম যা দেবে সেগুলো মিশিয়ে খেয়ে নিতে হবে। এবার আমি দেখেছি, আর ওদের লেখা কোনো ইংলিশের ব্যাপার নেই, সব হচ্ছে কোরিয়ান। তো আমি ট্রান্সলেট করে দেখলাম ফিশ, ঠিক আছে ভালো। আমি ফিশটা আমার কাছে প্রেফারেন্স, কারণ ফিশটা হচ্ছে ডাইজেস্ট করা ইজি, আর সেই জন্য হচ্ছে যদি প্রোটিন খেতেই হয়, ননভেজ খেতেই হয়, ফিশ খাবো। ফিশ দিয়ে করে ঢাললাম, সসটা যখন ঢালছি তখন একটু সন্দেহ হচ্ছে, লাল লাল সস। হ্যাঁ তারপরে যে খেয়েছি, দুটো মুখে দিয়েছি, মানে পুরো চোখ থেকে জল বেরিয়ে গেছে, এত ঝাল, এত স্পাইসি। তারপরে আবার কনভার্ট করে দেখলাম যে ওখানে কোরিয়ানে লেখা আছে স্পাইসি ফিশ, মানে আমার ওটা খেয়ালই হয়নি ওটা যে স্পাইসি ফিশ লেখা আছে। তো যাই হোক এরকম ব্যাপার ওখানে খাওয়া দাওয়া, সেজন্য আমি পুরোপুরি ওইটা অ্যাভয়েড করছিলাম। রেস্টুরেন্টে ঢুকলে রেস্টুরেন্টের মেনুগুলো আমি যদি কনভার্ট করি, সেগুলো কোরিয়ান নামেই তো দেখাচ্ছে, ইংলিশে তো আর কিছু কনভার্ট হবে না। হ্যাঁ তো কিছু বুঝতে পারছি না কি খাবো, আমরা ওদের জিজ্ঞেস করছি, বোঝাতে পারছি না। আমি বলছি যে রাইস বেসড কিছু খাবার যা আছে তোমাদের, চিকেন রাইস দিয়ে, এবার ওরা চিকেনকে বুলাওয়া না কি একটা বলে, আমি ভুলে গেলাম। তো এগুলো ওরা কিছুতেই বলতে পারছে না, মনে করতে পারছে না, তো মানে কিছু প্রচণ্ড কনফিউশন। সেই জন্য রাইডের সময় আমি ঠিক করেছি রেস্টুরেন্টে ঢুকবো না। আমার কাছে লাকিলি আমি গুচ্ছ ইয়ে নিয়ে গেছিলাম, ওই কার্বোহাইড্রেট পাউডার নিয়ে গেছিলাম, কার্বোরেন্স। তো ওই কার্বোরেন্স খেয়ে আমার মানে 75% নিউট্রিশন আমি পেয়েছি কার্বোরেন্স থেকে। হ্যাঁ, আর বাড়িতে কিছু এনার্জি বার বানানো হয়েছিল ওটিজিতে বেক করে, সেগুলোকে কেটে তারপরে কাগজে র্যাপ করে নিয়ে গেছিলাম, সেটা আর কার্বোরেন্স এই দুটো দিয়ে, আর এনার্জি জেল কিছু ছিল, 8-10টার মতো এনার্জি জেল ছিল, এই দিয়ে হচ্ছে আমার পুরো 75 to 80% আমার এনার্জি মানে আর কি নিউট্রিশন ফুলফিল করতে হয়েছে। তো সিচুয়েশন যেরকম আসবে সেরকমভাবে আমাদের আর কি চালাতে হবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দুটো জিনিস কখনো ইগনোর করা যাবে না, সেটা হচ্ছে যে আমি জলটা ঠিকমতো খাচ্ছি কি না, আর যখনই মানে বাকিটা নিউট্রিশন আমি বুঝতেই পারছি, খিদে পাচ্ছে যখন তখন খাচ্ছি, কিন্তু ওই খিদে পাচ্ছে ঠিক আছে, আর 15 কিলোমিটার গিয়ে খেয়ে নেবো, আমি সবসময় সঙ্গে আমার কিছু খাবার থাকছে। যখনই খিদে পাওয়ার অবস্থা হচ্ছে, আইদার আমি বুঝতে পারছি যে আমাকে দাঁড়ালে এখন টাইম ওয়েস্ট হয়ে যাবে, তো আমি অন দ্য গো খেয়ে নিচ্ছি, আর না হলে দাঁড়িয়ে সঙ্গে কিছু খেয়ে নিয়ে আবার স্টার্ট করা, মানে এই দুটো ব্যাপারে। কারণ একবার যদি ক্র্যাম্প এসে যায়, সেটা কম জল খাওয়ার জন্য, নিউট্রিশন কম হওয়ার জন্য, ঠিকঠাক না হওয়ার জন্য, ক্র্যাম্প এসে গেলে কিন্তু রাইড মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলোকে অ্যালাউ করা যাবে না। তো এই আর কি। আর হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, কোরিয়াতে গিয়ে এটা তো একটা বিশাল প্রবলেম চ্যালেঞ্জ ছিল যে ওখানে প্রথম যখন সকালে আমি 6:30টায় স্টার্ট করেছিলাম, 6টার সময় ওখানে স্টার্টিং পয়েন্টে গিয়ে পৌঁছলাম, স্টার্টিং পয়েন্টে 6টার সময় পৌঁছে তখন আমি প্রথমবার দেখতে পাচ্ছি লোকজনকে, যে আচ্ছা এরা আমার সাথে রাইড করবে। এবার বাকি লোকজন বেশিরভাগই যারা ফরেনারও ছিল
তারাও কেউ কেউ আছে যে আগে কোরিয়াতে এসে রাইড করেছে, তারা লোকজনকে চেনে, অথবা তারা নিজেদের কান্ট্রি থেকে, জাপান থেকে অন্তত প্রায় 15 মতো ছিল জাপান থেকে, মালয়েশিয়ান একজন ছিল, থাইল্যান্ডের 4 জন ছিল, 3 জন ছিল, এরা সবাই নিজেদেরকে চেনে। তারপর চায়না থেকেও একজন ছিল, সেও আবার থাইল্যান্ডের লোকেদের সাথে তাদের কানেকশন ছিল, আগে রাইড করেছে। তো এবার আমি হচ্ছে একমাত্র দেখলাম ওখানে যে কেউ কাউকে চিনি না, কোথাও না ওদের ল্যাঙ্গুয়েজের ধারে কাছে কোনো রকম কোনো আইডিয়া আছে। ইনফ্যাক্ট এটাও আমি জানতাম না যে ওদের মানে ওয়াশরুমটা, মানে যাই হোক, মানে আমরা বলার কিছু নেই, কোরিয়া সম্বন্ধে আমাদের বেশিরভাগ লোকেরই হচ্ছে একটা খুব খারাপ ধারণা, কিন্তু মানে ইউরোপিয়ান কান্ট্রির মতো হচ্ছে ওদের সমস্ত কিছু, মানে রাস্তাঘাট থেকে শুরু করে লোকজনের কালচার সব কিছু মানে এত ভালো, মানে জাস্ট মানে ভাবা যায় না এত ভালো। মানে একটা জাতির কালচারের উপর ডিপেন্ড করে না একটা জাতির উন্নতি। জাপান কোরিয়া, হ্যাঁ সেটাই। তো তার ফলে কী হচ্ছে যে ওরা কখনোই আউটসাইডে মানে টয়লেট করা এই সমস্ত পছন্দ করে না। হ্যাঁ, মাঝে মাঝে 1-2 বার হয়তো করতে হয়েছে, কাউকে লোকজন করতে হয়েছে বাধ্য হয়ে, কিন্তু আদারওয়াইজ ওই ব্যাপারটা এতটাই ওয়েল অর্গানাইজ যে আমার সত্যি তারপরে আমি যখন রিয়েলাইজ করতে পারলাম আমার বাইরে কখনো যাওয়ার দরকারই হয় না। কারণ রাস্তায় আমি প্রত্যেক 50 কিলোমিটার পরে টয়লেট দেখতে পাচ্ছি, কোনো না কোনো অপশান আছে। মানে আইদার আমি সিটিতে দাঁড়িয়ে কনভেনিয়েন্স স্টোরে ঢুকছি, ওদের জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনাদের টয়লেটটা কোথায়, দেখিয়ে দিচ্ছে যে এই পিছনে এদিকে, বা ওদের স্টোরের ভেতরেই হয়তো টয়লেট আছে। হ্যাঁ, আর টয়লেটগুলো গেলে আমি একটা পার্কে, আমাদের রুটটা একটা পার্কের ভেতর দিয়েছিল, পার্কে ঢুকে তখন মনে হলো যে না একটু 2 নম্বর বসতে হবে, ভালো হয়। খুঁজে বসলাম, গিয়ে কল্পনা করা যায় না একটা পাবলিক টয়লেট এরকম হতে পারে, নিট অ্যান্ড ক্লিন। সন্ধ্যেবেলা আমি তখন বাজে 8:30 মানে হচ্ছে তার আগে সারাদিন ধরে লোকজন ইউজ করেছে। পাবলিক টয়লেট জেনারেলি হচ্ছে সবসময় রেগুলার পরিষ্কার হবে না, একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের বাড়িতেও এত পরিষ্কার থাকে না টয়লেট, জাস্ট কল্পনা করা যায় না এত পরিষ্কার। লোকজন ঠিক পরিষ্কার করছে, পরিষ্কার করার পরে ওরা কখনো টিস্যু পেপারটা ভেতরে ফেলে না, সবসময় হচ্ছে বাস্কেটে ফেলে। সবাই একদম জায়গা মতো বাস্কেটে ফেলছে, মেঝেটা পরিষ্কার ঝকঝকে, প্রত্যেকে মেনটেন করছে। সবাই মেনটেন করছে বলেই হচ্ছে যে এত সুন্দর রয়েছে ওদের দেশটা। এটা তো সব জায়গায় দরকার, অবশ্যই দরকার মেনটেন করা। আমি এই জন্য হচ্ছে ইভেন রাইড করার সময় যদি আমার কোনো কিছু ফেলার দরকার হয়, খুব খারাপ অবস্থা যখন হচ্ছে শরীর একদম পারছে না, হাত থেকে পড়ে যাচ্ছে, আদারওয়াইজ প্যান্টের পকেটে বা কোথাও এগুলো জমিয়ে রেখে তারপরে নেক্সট যেখানে সিপিতে যাচ্ছি বা কোথাও যাচ্ছি সেখানে এখানে আছে। ওরাও ফেলছে তো আমিও ফেলে দেখি, আর হবে সেই 1টা 2টো হলে 10টা 100টা হয়ে যায়, নোংরা হয়ে যায়। সেটাই। তো এই কালচারগুলো সত্যি আমাদের শেখা উচিত। আমরা মানে শুধু K-pop দেখি, কিন্তু মানে এগুলো না, এটা পাহাড়েও চলে, আমি দেখেছি এই জিনিসটা, এই কালচারটা পাহাড়ে। যেটা সমস্যা হচ্ছে আমরা প্লেনল্যান্ডের লোকজন গিয়েই হচ্ছে ওখানে নোংরা করে, সত্যি। তো যাই হোক, এবার আর ওদের পাবলিক ইউজের জন্য যে জল, সেটা ইউরোপেও একই ব্যাপার, ওই যে জল সেটাই হচ্ছে খাওয়ার জল। তো সেটা নিয়ে জলের সাপ্লাই এত ভালো, মানে সেটা কল্পনা করা যায়। মানে শুধু দূর দূরান্তে গ্রামের ভেতরে যাচ্ছি, সেখানেও লোকজন সাপ্লাইয়ের জল খাচ্ছে। মানে আমি বলছি যে 1200 কিলোমিটারে আমি হয়তো 600, 700, 800 এগুলো ক্রস করছি। মানে এগুলো হচ্ছে একদম রিমোট ভিলেজ কোরিয়াতে। হ্যাঁ, কোরিয়াতে আদারওয়াইজ জনসংখ্যা খুবই কম, মানে পপুলেশন ডেন্সিটি সিটিতে অনেক হাই। সিটিতে ওদের প্রায় 1 কোটির কাছাকাছি লোকজন আছে, কিন্তু আদারওয়াইজ গ্রামগুলো পুরো ফাঁকা করছে। সেখানেও হচ্ছে সাপ্লাই ওয়াটার যেটা আছে সেটা হচ্ছে খাওয়ার জন্য জল। তো ওই আর কি। আর পুরো রাইডে হচ্ছে আমাকে কোথাও এক্স্যাক্টলি আমি করতেই যাচ্ছিলাম। 72 জন ছিল টোটাল, স্টার্ট করেছি 79 জন রেজিস্টার করেছিল, 72 জন স্টার্ট করেছিল। শেষ করেছো 72 জন? না, তার মধ্যে আমি যত অবধি ছিলাম, আমি প্রায় তখন, তারপরে আরো 4 ঘন্টা বাকি ছিল টাইমের, আমি বেরিয়ে এসেছি যখন তারপরে তখনও শেষ করেছিল তখন 34 জন মতো। 34 জন মতো। তার মাঝখানে ডিএনএফ হয়েছিল 12 জন তখন। তারপরে আর যদি কিছু ডিএনএফ হয়ে থাকে সেটা আমি জানি না। তবে ট্রাফিক সিটির গ্রামের দিকে পুরো ফাঁকা, সিটির মধ্যে একটু আছে, তাই তো? না, একদম মানে ব্যাপারটা অন্যরকম। সেটা হচ্ছে যে সিটির মধ্যে পুরো সিটির রাইডটাই, যেটা প্রায় মানে সিটি করে যেটুকু বেরিয়ে গেছে, এটা হচ্ছে প্রায় প্রথম 80 কিলোমিটার মতো হচ্ছে সিটির মধ্যে দিয়েই যাচ্ছে। পুরোটাই হচ্ছে ওদের বাইক পাথ রয়েছে, মানে ডেডিকেটেড বাইক পাথ। মানে ভাবা যায় না আর কি এরকম হতে পারে। শুধু তাই নয়, ওদের
সিওল হচ্ছে মোটামুটি ওয়েস্ট কোস্ট, মানে নর্থ ওয়েস্টে রয়েছে। আর ওদের সেকেন্ড লার্জেস্ট সিটি যেটা হচ্ছে বুসান, ঠিক আছে? বুসান হচ্ছে সাউথ ইস্টে রয়েছে, ঠিক আছে, একদম পুরো ডায়াগোনালি এদিক একটা উল্টো দিকে। এবার সেইটা মোটামুটি ডিস্টেন্স কত হবে, 800-850 কিলোমিটার মতো মিনিমাম হবে, বা তারও বেশি হয়তো হতে পারে। পুরোটা হচ্ছে এন্ড টু এন্ড বাইক পাথ রয়েছে, মানে আমাকে কোথাও কোনো জায়গাতে মেন হাইওয়ে উপরে উঠে কোনো কিছু করার দরকার নেই, পুরোটা হচ্ছে ডেডিকেটেড বাইক পাথ বানানো আছে। বাইক পাথে মানে ভালো স্পিডও মেনটেন করা যাচ্ছে না সেরকম নয়, বাইক পাথে কিছু কিছু জায়গাতে, বরং বাইক পাথ থেকে আমার হাইওয়েতে মাঝে মাঝে চলে আসছিলাম, কারণ হচ্ছে বাইক পাথে কিছু কিছু জায়গাতে মানে বাইক পাথগুলো একটু কনফিউজিং, মানে ওরা হয়তো লোকাল যারা হচ্ছে রেগুলার বাইক পাথে সাইকেল চালাচ্ছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু কখনো এরকম টার্ন হচ্ছে, ওদিক টার্ন হচ্ছে, এই টার্নগুলো বুঝতে পারছি না। কারণ তখন বিশেষ করে ফেরার সময়, যাওয়ার সময় অসুবিধা হয়নি, ফেরার সময় একটু অসুবিধা হচ্ছিল। আর আদারওয়াইজ যেটা ওই আর কি, মানে পুরো ম্যাপ অন করে ব্যাপারটা হয়েছে। হ্যাঁ ম্যাপে যেটা প্রচুর চাপ ছিল এখানে ম্যাপে। আর এখানে ম্যাপে সাইক্লিং রুটও থাকে মনে হয়, মানে ইন্ডিয়ার মতো না যে সাইক্লিং রুট পাওয়াই যাচ্ছে। না সেটা একদম পুরো ওখানে না, কিন্তু সেটা সবচেয়ে বড় প্রবলেম, ওখানে গুগল চলে না। মানে গুগলের চলে, গুগলের ডেটা আছে, কিন্তু গভর্নমেন্ট হচ্ছে অফিসিয়ালি গুগলকে ওদের জিপিএস যেটা শেয়ার করে, তার ফলে মানে গুগলের কাছে পারফেক্ট ম্যাপ নেই। এক নম্বর হচ্ছে গুগলে সার্চ করলে শুধু দেখাবে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ডেটা, আর কোনো ডেটা ওর কাছে নেই, গাড়ি কার ডেটা, সাইকেল ডেটা, ওয়াকিং ডেটা কিছু নেই। তো তার ফলে আমাকে ওই গুগলে জাস্ট অন করে, মানে কখনো কখনো বুঝতে সুবিধা হয়, কারণ গুগলের তো পুরোটাই ইংলিশে রয়েছে, ওদের লোকাল দুটো অ্যাপ রয়েছে, কাকাও বলে একটা অ্যাপ আছে আর একটা নেভার আছে। এই দুটোতে আমি সার্চ করতে গেলে আমার সার্চের সময় যে ড্রপ ডাউন মেনুগুলো আসছে, সেই মেনুগুলো হচ্ছে প্রত্যেকটা কোরিয়ান ভাষায় লেখা, আমি বুঝতে পারছি না। ইংলিশে সার্চ করলাম, কিন্তু যেগুলো ড্রপ ডাউন হলো এর মধ্যে কোনটা নেব সেটা বুঝতে পারছি না, কিন্তু গুগলে সেটা করলে ইংলিশে আসছে। তো সেই জন্য আমি মাঝে মাঝে গুগল দেখতে হচ্ছিল, আদারওয়াইজ ম্যাপের খুব একটা কিছু মানে হেল্প নেই। এবং আমার যেটা ভুল হয়েছিল, যেটা ভুল মানে আর কি বলবো, মানে এটা আনএক্সপেক্টেড জিনিস, এটা আমাকে অন্তত 4-5 দিন আগে গিয়ে ওখানে রাইড করলে বুঝতে পারতাম। গার্মিনে আমার দুটো অপশান আছে, সেটা হচ্ছে আইদার গার্মিনে নিজস্ব ম্যাপ ডাউনলোড করা, সেটা কস্টলি, সেটা একটা $40-50 দিয়ে হচ্ছে গার্মিনে ম্যাপ কিনতে হয়, আর না হলে একটা ফ্রি ওএসএম ম্যাপ পাওয়া যায়, সেই ওএসএম ম্যাপ দিয়ে ইউজ করে করা যায়। আমি ওএসএম ম্যাপ ডাউনলোড করেছি, ডাউনলোড করে যেরকমভাবে, এর আগেও আমি ওএসএম ম্যাপ ইউজ করেছি, কিন্তু এবারে ডাউনলোড করে চালিয়েছি, মানে ম্যাপ ডিভাইসে ঢুকিয়ে দেখছি যে না ম্যাপ দেখতে পাচ্ছি না কিছু। ঠিক আছে, ম্যাপ যদি গার্মিন ম্যাপ দেখতে না পাই অসুবিধা কিছু নেই, অ্যাটলিস্ট আমাকে তো টার্ন বাই টার্নটা নেভিগেশন দেখাবে। প্রথম 100 কিলোমিটার অবধি টার্ন বাই টার্ন নেভিগেশন দেখালো, তারপর থেকে কি মানে গার্মিনে কি মাথা খারাপ হয়ে গেল, কোনো টার্ন বাই টার্ন নেভিগেশন দেখাচ্ছে না। মানে এবার আমাকে সবসময় গার্মিনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে যে কখন টার্ন আসছে, আর ম্যাপ যেহেতু নেই, তার ফলে ওই যে মাল্টিপল রাস্তার মধ্যে কোন রাস্তাটা নেবো, এখানে আমার হয়তো 4টে রাস্তা বেরিয়েছে, আমাকে 3 নম্বরটা নিতে হবে, সেটাও বুঝতে পারছি না। ওই অ্যাঙ্গেল দেখে বুঝতে হচ্ছে, আচ্ছা এই অ্যাঙ্গেলে ঘুরতে হবে। বেশিরভাগ সময় অ্যাঙ্গেল মিস করে যাচ্ছি, কারণ আর সামান্য হয়তো ফ্লাইওভারের রাস্তাটা উঠে গেছে, তার তলা দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, এবার সেটা অ্যাঙ্গেল বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেলটা, কখনো তলার রাস্তা নিতে হবে, কখনো ফ্লাইওভারের উপরটা নিতে হবে, মিস হয়ে যাচ্ছে। তো এই আর কি, আদারওয়াইজ ওখানে ট্রাফিক এমনি খুবই কম, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড হাই স্পিড। আর যেটা সমস্যা সেটা হচ্ছে যে ওখানে সমস্যা বলবো না, মানে ওখানে লোকজন যারা ড্রাইভ করছে তারা সাইক্লিস্টদের ভীষণ রেসপেক্ট করে, মানে অন্তত 80-90% কেসেই আমি দেখেছি ওরা যখন যাচ্ছে, যদি ওভারটেক করার জায়গা না থাকে, ওরা আমার পিছনই যাচ্ছে, দিয়ে তারপরে যখন জায়গা পাচ্ছে একটা মানে 1.5 থেকে 2 মিটার জায়গা দিয়ে, তারপরে মানে মিটার ফুট নয়, জায়গা দিয়ে ছেড়ে তারপর আমাকে বেরোচ্ছে। মানে হর্নও মারছে না এমনি? না, হর্ন তো কোনো প্রশ্নই নেই, ওরা নিজেরাও একজনকে হর্ন মারে না। হ্যাঁ, সেটা যে কোনো মানে ইনফ্যাক্ট আমি কেনিয়াতে গিয়েও দেখেছি, ওখানেও হচ্ছে কেউ কাউকে হর্ন মারে না। ইন্দোনেশিয়াও সেম আছে। হ্যাঁ, হর্নের কালচার হচ্ছে আমাদের সাথে ইন্ডিয়াতে। না, আমাদের ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে একটু কম, মারে তারা, যারা কলকাতা জেলে ফেলে হর্ন মারে, ব্যাঙ্গালোরে অনেকটা কম। এখন সিস্টেম করে দিয়েছে গাড়িতে হরেনি নেই। হ্যাঁ, এইখানেই কালচার আছে, সামনে জ্যামে তাও হর্ন মারবে। সিগন্যালটা হলো দেখতে পাচ্ছি যে লম্বা, তার আগে গাড়ি রয়েছে, হর্ন মারবে। সিগন্যাল 2 সেকেন্ড বাকি, রেডি হও পা রেডি হয়ে যাও। আর আরেকটা জিনিস হচ্ছে, হর্ন মারলে সামনে যে গাড়িটা রয়েছে সেই গাড়িটার পাখা গজিয়ে যায়, ধারণা, তার ফলে হচ্ছে পাখাতে উড়ে চলে যাবে। আচ্ছা, দেবঞ্জন দার এরপরে টার্গেট কি?
এই দেখো, দাঁড়াও আমি- একটা প্রশ্ন করে দিলাম তোমাকে। আমি এই যে রাইডটা করেছি এটা আমার কোনো র্যান্ডম সিলেকশন নয়। আচ্ছা হ্যাঁ, তো বেসিক্যালি এন্ডুরেন্স রাইডে মানে অডাক্স রাইডে প্রচুর অ্যাওয়ার্ড আছে, ঠিক আছে, মানে যেমন মানে আর কি এসআর একটা অ্যাওয়ার্ড, ঠিক সেরকমভাবে যে 3টে ডিফারেন্ট কান্ট্রিতে 3 বছরের মধ্যে 3টে ডিফারেন্ট কান্ট্রিতে যদি LRM কমপ্লিট করতে পারে সেটা একটা অ্যাওয়ার্ড আছে। হ্যাঁ, সেটা অডাক্স থেকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ঠিক সেই একই রকমভাবে যে দুটো ক্যালেন্ডার ইয়ারে এসআর, LRM আর একটা হচ্ছে 600 কিলোমিটার উইথ 8000 মিটার একটা এলিভেশনে একটা রাইড করতে হবে। সেটা এখন হচ্ছে ইন্ডিয়াতে পপুলার হয়েছে প্রচুর, মানে দিল্লি আছে, হায়দ্রাবাদে আছে, আর হচ্ছে ব্যাঙ্গালোরে আছে। এই 3টে জায়গাতে আপাতত এই রাইডগুলো হচ্ছে। ও পাটিয়ালাতেও হলো কিছুদিন আগে, 600 উইথ 8000 মিটার এলিভেশন। হ্যাঁ, এই রাইডগুলো করলে এটার আর একটা R5000 একটা আছে, R10000 একটা আছে, এই অ্যাওয়ার্ডগুলো আছে। তো এর সাথে আর একটা নতুন অ্যাওয়ার্ড চালু করেছে, এশিয়ান অ্যাওয়ার্ড। সেটা অডাক্সের নয়, এটা কোরিয়ার অ্যান্ডোনিয়ার এই অ্যাওয়ার্ডটা দিচ্ছে। এটা হলো 3টে মিনিমাম LRM করতে হবে 3 বছরের মধ্যে, 3টে ডিফারেন্ট এশিয়ান কান্ট্রি, তার মধ্যে মিনিমাম একটা কোরিয়া হতে হবে। তো এরপরে ইন্ডিয়া আমার তো অলরেডি হয়ে আছে, কোরিয়াটা হয়ে গেল। এরপরে আর একটা এশিয়ান কান্ট্রি থেকে যদি করি তাহলে হচ্ছে এশিয়ান অ্যাওয়ার্ডটা পাওয়া যাবে। তো সেই জন্য আমার মানে মেনলি এটা যাওয়া। হ্যাঁ, এরপরে আমার যে কোনো জায়গাতে এখানে অলরেডি হচ্ছে এই রাইডে বন্ধু বান্ধব প্রচুর হয়ে গেছে। তারা বলেছে, কেউ বলছে জাপানে, কিন্তু জাপানের এখন রিসেন্ট রাইড নেই। জাপানের আবার রাইড হতে হতে মানে ওদের নেক্সট ইয়ার হয়ে যাবে, কারণ এখন ওদের সামারটা শুরু হয়েছে জাস্ট। এরপরে অগাস্টে শেষে হচ্ছে সামার শেষ, তারপরে আবার শীত, মানে শীতের শেষে সেই মার্চ পরে। তো তারপর ওই আর কি দেখি তাহলে সাউথ ইস্ট এশিয়াতে ওই মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এগুলোর মধ্যে কোথাও একটা যেতে হবে। প্ল্যান কিছু হয় জায়গা ওটাও খুব ভালো আছে। এরপরে থাইল্যান্ডও জায়গা খুব ভালো, হ্যাঁ। ফুড কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, থাইল্যান্ডে আমাদের ইন্ডিয়ানদের জন্য সুবিধাও আছে, হ্যাঁ, মানে এই কমিউনিকেশন ইস্যুটা ওইখানে কম আছে। হ্যাঁ, কেন ইউ উইল নিড মানে যেটা ফুডস আর ওটা হলে খুব ইজি হয়ে যায়। হ্যাঁ। মিল তো লাগবেই, কিন্তু মিলও ভালো আছে, মানে হ্যাঁ। ফুড ইজ ভেরি গুড।